আজকের গল্প সদাশিবের অগ্নিকাণ্ড। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি লেখকের সদাশিব সিরিজের দ্বিতীয় গল্প। গল্পটি আমি নিয়েছি আনন্দ প্রকাশনীর শরদিন্দু অমনিবাস থেকে। শুরু করছি সদাশিবের অগ্নিকাণ্ড। তোরনা দুর্গে সদাশিবের বর্ষাকালটা ভারী আনন্দে কাটল। সে জীবমহলার কাছে তলোয়ার খেলা শেখে, দুর্গের কাজকর্ম করে। শিবাজির মা জিজাবাই তাকে স্নেহ করেন, নিজের হাতে খাবার তৈরি করে তাকে খেতে দেন। দুর্গে তার সমবয়স্ক জোয়ান অনেক আছে, তাদের সঙ্গে সদাশিবের ভাব হয়েছে। এ যেন একটা প্রকাণ্ড পরিবার, সকলে সকলের আপনারজন, সকলে সকলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সকলে যুদ্ধে যাবার জন্য উদ্গ্রীব। এখন বর্ষার এই 3 মাস কাটলে হয়। মহারাষ্ট্র দেশে বৃষ্টি বেশি হয় না। বর্ষাকালে পশ্চিম সমুদ্র থেকে মেঘ এসে সহ্যাদ্রিতে আটকে যায়, মহারাষ্ট্র দেশে ঢুকতে পারে না। যে 2-4টে মেঘ কোনো রকমে ঢুকে পড়ে তাতে অল্প বৃষ্টি হয়, কিন্তু পাহাড়ি নদীগুলোতে তখন জলের দৌড় বেড়ে যায়। তখন সৈন্যবাহিনী নিয়ে ঘুরে বেড়ানোর বড় অসুবিধা। তাই বর্ষাকালে কেউ যুদ্ধ করতে বেরোয় না, দুর্গের মধ্যে কিংবা তাঁবু ফেলে 3টে মাস কাটিয়ে দেয়। সদাশিব দুর্গের চূড়া থেকে যখন বাইরের দিকে তাকায়, তখন দেখতে পায় চারিদিকের পাহাড় আর উপত্যকার গায়ে সবুজ রং ধরেছে। কোথাও পাহাড়ের গা দিয়ে ঝর্ণা ঝরে পড়ছে। পাহাড় পেরিয়ে সদাশিবের দৃষ্টি নিজের গ্রামের দিকে চলে যায়। ওই দিকে তার গ্রাম। গ্রামে কুঙ্কু আছে। কি করছে সে এখন? ক্রমে বর্ষা শেষ হয়ে এলো, নদীর জল নেমে যাচ্ছে। সকলের মনে উৎসাহ। দশহরার দিন হচ্ছে যুদ্ধযাত্রার দিন। সেদিন সকলে সকলকে তিলক পরায়, কাঞ্চন গাছের পাতা পরস্পরকে দিয়ে ইষ্ট কামনা করে। তারপর হর হর মহাদেব বলে যুদ্ধ করতে বেরোয়। সেই দশহরার দিন আর বেশি দূরে নয়, মাত্র 5 দিন। সেদিন দুপুরবেলা আকাশের মেঘ হালকা হয়ে গিয়েছিল। ধোঁয়া ধোঁয়া মেঘের ফাঁকে ভিজে রৌদ্র বেরিয়ে পড়েছিল। দুর্গের ছাদের ওপর জিজাবাই আর শিবাজি পাশা খেলতে বসেছিলেন। বাজি রেখে খেলা হচ্ছে। মা বলেছেন, শিব্বা, তুই যদি আমাকে হারাতে পারিস, আমি তোকে দুধি হালুয়া খাওয়াবো। আর যদি হেরে যাস, আমাকে নতুন দুর্গ গড়ে দিবি। দুর্গের নাম রাখবো রায়গড়। শিবাজি বলেছেন, বেশ, চলে এসো। দুধি হালুয়া খেতে আমি খুব ভালোবাসি। খেলা আরম্ভ হয়েছে। শিবাজির 2 বন্ধু তানাজি মালসরে আর জেসাজি কঙ্ক পাশে বসে খেলা দেখছেন। সদাশিবও ছাদে আছে। সে তার প্রিয় তলোয়ারটি নিয়ে ছাদে এসেছে। তলোয়ারটি তার চোখের মণি, এক দণ্ডের তরে চোখের আড়াল করে না। সে মাঝে মাঝে এসে পাশা খেলা দেখছে, তারপর উঠে গিয়ে ছাদের আলসের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো সন্তর্পণে তলোয়ারটি খাপ থেকে বার করে 2 পাক ঘুরিয়েও নিচ্ছে। অল্প সময়ের মধ্যে সে খুব ভালো তলোয়ার খেলা শিখেছে। তার মন আর ধৈর্য মানছে না। কবে যে সত্যিকারের যুদ্ধে তলোয়ার চালাবে। ওদিকে খেলা চলছে।
এদিকে সদাশিব আলসের পাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখতে পেল দূরে একজন সওয়ার ঘোড়া ছুটিয়ে দুর্গের দিকে আসছে। সদাশিব এক দৃষ্টে চেয়ে রইল। কালো রঙের ঘোড়া, সওয়ারের গায়ে লোহার সাঁজোয়া, রৌদ্র লেগে ঝলমল করছে। তীর বেগে ঘোড়া ছুটিয়ে সওয়ার আসছে। সদাশিব হাঁক দিয়ে বলল, শিববারাও, একজন সাঁজোয়া পরা ঘোড়সওয়ার আসছে। শিবাজি পাশার দান ফেলতে যাচ্ছিলেন। এক লাফে এসে আলসের কাছে দাঁড়ালেন। তার দুই বন্ধু ছুটে এলেন। সদাশিব আঙুল দেখালো, ওই যে। শিবাজির চোখের ওপর হাত আড়াল করে কিছুক্ষণ অশ্বারোহীকে দেখলেন। এখনো অশ্বারোহী অনেক দূরে, তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। তারপর শিবাজি তানাজির দিকে ফিরে বললেন, রত্নাজি মনে হচ্ছে, না রে তানা? তানাজি সওয়ারের দিকে তাকিয়ে থেকে বলল, রত্নাজি ছাড়া আর কে হতে পারে? ওই যে হাত নাড়ছে, আমাদের দেখতে পেয়েছে, রত্নাজি বটে। দুর্গচূড়া থেকে এরাও হাত নাড়ল। শিবাজি বললেন, তানা তুই যা, রত্নাজিকে এখানে নিয়ে আয়, নিশ্চয়ই জরুরি খবর আছে। তানাজি ছাদ থেকে নেমে গেলেন। জেসাজি বাইরের দিকে তাকিয়ে থেকে বললেন, সুন্দর ঘোড়াটা, রত্নাজি এমন ঘোড়া কোথায় পেল? শিবাজি হেসে বললেন, নিশ্চয় চুরি করেছে। জিজাবাই ডেকে বললেন, কি দেখছিস রে শিব্বা? শিবাজি মার কাছে ফিরে গিয়ে বললেন, মা, রত্নাজি আসছে, বোধহয় গুরুতর কোনো খবর আছে। মা উঠে বললেন, আমি তবে যাই, রত্নাজির জন্য খাবার তৈরি করি গিয়ে। তোরা এখানেই থাকবি তো? হ্যাঁ মা। জিজাবাই নেমে গেলেন। শিবাজি আর জেসাজি সেইখানে বসলেন। সদাশিব পিছনে বসল। সে আস্তে আস্তে বলল, শিববারাও, রত্নাজি কে? শিবাজি অসমাপ্ত পাশা খেলার ঘুঁটিগুলি কৌটোয় তুলে রাখতে রাখতে বললেন, রত্নাজি আমার গুপ্তচর, সে পদাতিক সৈনিক সেজে বিজাপুরি ফৌজের সঙ্গে আছে। ব্যাপার বুঝে সদাশিব চমৎকৃত হয়ে রইল। শুধু তলোয়ার ঘোরানো নয়, দেশ উদ্ধার করতে হলে আরো অনেক কাজ করতে হয়। কিছুক্ষণ পরে রত্নাজিকে নিয়ে তানাজি এলেন। শিবাজি উঠে রত্নাজিকে আলিঙ্গন করলেন। রত্নাজির বয়স আন্দাজ 30 বছর, মজবুত চেহারা, মুখে দাড়ি গোঁফ আছে। জেসাজি তাকে আলিঙ্গন করে বললেন, রত্না, এমন ঘোড়া কোথায় পেলে? রত্নাজি হেসে উঠল, বলল, সেনাপতি লিয়াকত খাঁর ঘোড়া। সেনাপতির অনেকগুলো ভালো ঘোড়া আছে, আমার ওপর হুকুম হয়েছিল ঘোড়াগুলিকে সকাল বিকেল টহল দেওয়াবার। তা আমি আজ সকালবেলা সবচেয়ে ভালো ঘোড়াটার পিঠে চড়ে চলে এলাম। সকলে হাসল। তারপর শিবাজি গম্ভীর হয়ে বললেন, এবার আসল খবর বলো। রত্নাজি বলল, আসল খবর ভালো নয়। বিজাপুরের 7000 ফৌজ তোরনা দুর্গ অবরোধ করতে আসছে। ওরা খবর পেয়েছে তুমি বর্ষার সময় তোরনা দুর্গে আছো, তাই বর্ষা শেষ হবার আগেই বেরিয়েছে। ওদের মতলব তোমাকে দুর্গ থেকে বেরোতে দেবে না। দুর্গ ঘেরাও করে কামান দিয়ে দুর্গ চুরমার করে দিবে। ওদের সঙ্গে 20টা কামান আর 100 পিপে বারুদ আছে। খবর শুনে 3 বন্ধু গালে হাত দিয়ে বসলেন। অনেকক্ষণ পর শিবাজি মুখ তুলে বললেন, ওরা এখন কত দূরে? রত্নাজি বলল, সকালবেলা 15 ক্রোশ দূরে ছিল। সঙ্গে কামান আছে তো, তাই আস্তে আস্তে আসছে। আমার বিশ্বাস
কাল দুপুরবেলা এসে পৌঁছবে। 15 দিন আগে আমরা বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি তা জানতাম না। কেবল সেনাপতি লিয়াকত খাঁ আর তার 4-5 জন পার্ষদ জানত। কাল রাত্রে সেনাপতির তাঁবুতে মজলিস বসেছিল, মুরগি আর সিরাজি চলছিল। আমি কানাতের বাইরে পাহারায় ছিলাম। ওদের কথা শুনে জানতে পারলাম তোরনা দুর্গে তোমাকে ঘেরাও করতে আসছে। ব্যাস, আজ সকালে কেউ জেগে উঠবার আগেই বেরিয়ে পড়লাম। শিবাজি আবার চিন্তামগ্ন হয়ে পড়লেন। সদাশিব ভাবতে লাগলো, কি সর্বনাশ! 7,000 ফৌজ, সঙ্গে কামান! কি করে শিববাড়াও রক্ষা পাবেন? কি করে দুর্গ রক্ষা পাবে? হে মা ভবানী, আমাকে বুদ্ধি দাও, যেন শিবাজি মহারাজকে আমি রক্ষা করতে পারি। অনেকক্ষণ পর শিবাজি কথা কইলেন। বন্ধুদের দিকে চেয়ে বললেন, তোমরা কি বলো, এখন উপায় কি? তানাজি বললেন, তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। শিবাজি তখন বলতে আরম্ভ করলেন, তোরনা দুর্গে এখন মাত্র 250 যোদ্ধা আছে। 250 লোক নিয়ে 7,000-এর বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। ওদের সঙ্গে কামান আছে, আমাদের একটা বন্দুক পর্যন্ত নেই। এই অবস্থায় উপায় কি? 2টো রাস্তা আছে। এক, দুর্গ ছেড়ে পালানো, তাতে প্রাণ বাঁচবে বটে, কিন্তু দুর্গ ওদের দখলে চলে যাবে। দ্বিতীয় রাস্তা, দুর্গের তোরণ বন্ধ করে বসে থাকা, কিন্তু ওদের সঙ্গে 20টা কামান আছে। তোরনা ছোট দুর্গ, ওরা কামান দেগে দুর্গ ধুলো করে উড়িয়ে দেবে। শিবাজি চুপ করলেন। সকলে তার মুখের পানে চেয়ে রইল। শেষে জেসাজি বললেন, এছাড়া অন্য রাস্তা নেই? শিবাজি প্রশ্ন করলেন, এ 2টো রাস্তার একটাও তোমাদের পছন্দ নয়? সকলে একসঙ্গে মাথা নাড়লেন, না। শিবাজি তখন একটু হেসে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন আমাদের একমাত্র ভরসা বারুদের পিপে। সবাই অবাক, বারুদের পিপে? হ্যাঁ, ওদের সঙ্গে 100 বারুদের পিপে আছে। সেই বারুদই এখন আমাদের ভরসা। তানাজি বললেন, বারুদ আমাদের ভরসা? কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, শোনো। এই বলে শিবাজি দ্রুত কণ্ঠে তার মতলব প্রকাশ করে বললেন। শুনে সকলের চোখ উৎসাহে জল করে উঠল। তানাজি নিজের উরুতে প্রচন্ড চাপড় মেরে বললেন, আমি যাব। জেসাজি বললেন, তোর যে প্রকাণ্ড চেহারা, তোকে মানাবে না, আমি যাব। রত্নাজি করুণ স্বরে বললেন, আমাকে যে দেখলেই চিনে ফেলবে, নইলে আমি যেতাম। শিবাজি বললেন, তোমাদের কাউকে দিয়ে হবে না। তানাজি বললেন, তবে কি তুমি যাবে নাকি? না না, সে হবে না, তোমাকে আমরা যেতে দেব না। শেষকালে যদি... শিবাজি বললেন, না, আমিও যাব না, যাবে সদাশিব। সদাশিব শিবাজির পেছনে বসে শুনছিল। সে চমকে উঠল। শিবাজি তাকে সামনে টেনে এনে বললেন, সদাশিব দেখতে ছোটখাটো, এখনো ভালো করে গোপ বেরোয়। তাছাড়া ওর বুদ্ধি আছে। এই কাজ যদি কেউ পারে তো সদাশিব। আনন্দে সদাশিবের বুক নেচে উঠল। সে বলল, রাজা, কি করতে হবে আমাকে শিখিয়ে দাও। শিবাজি তখন সদাশিবকে শেখাতে আরম্ভ করলেন। পরদিন ভোরবেলা, তখনও সূর্যোদয় হয়নি। দুর্গের লৌহ কবাট,
একটু ফাঁক হলো। ভিতর থেকে বেরিয়ে এলো সদাশিব আর এক পাল ছাগল। কবাট আবার বন্ধ হয়ে গেল। সদাশিবের গায়ে ছেঁড়া ময়লা জামা কাপড়। তার ডান হাতে পাঁচন বাড়ি। পাঁচন বাড়ির মোট লোহা দিয়ে বাঁধানো। বাঁ হাতে নারকেল ছোবড়ার লম্বা দড়ি গোল করে পাকানো। সে একবার পিছন ফিরে দুর্গ দ্বারের পানে তাকালো, তারপর ছাগলের পিছন পিছন চলল। দুর্গে গোটা কুড়ি ছাগল থাকে, কারণ মা জিজাবাই ছাগলের দুধ খান। একটা ছোট ছেলে রোজ ছাগলগুলোকে চড়াতে নিয়ে যায়, কিন্তু আজ সে আসেনি। তার বদলে সদাশিব ছাগল চড়াতে বেরিয়েছে। ছাগলগুলো লাফাতে লাফাতে ম্যাঁ ম্যাঁ করে ডাকতে ডাকতে চলল। দুর্গের কাছে পিঠে ঘাস বা ঝোপঝাড় নেই, পাথর ছড়ানো মাটি। তারপর ক্রমে ঘাস গজাতে শুরু করেছে। সমতলে নেমে এলে শুধু ঝোপঝাড় নয়, দু চারটে বড় গাছও দেখা যায়। বর্ষার জলে সব সবুজ হয়ে উঠেছে। ছাগলগুলো সেই জঙ্গলের মধ্যে ঢুকে চড়তে লাগলো। সূর্য উঠল। আজ আকাশে বেশি মেঘ নেই। সদাশিব ছাগলের সঙ্গে সঙ্গে ঘুরছে, আর তার চোখ দুটো যার দিকে ঘুরছে। যেদিক থেকে কাল দুপুরবেলা রত্নাজি ঘোড়ায় চড়ে এসেছিল, সেই দিকে তার চোখ বারবার যাচ্ছে, কিন্তু সেদিকে এখনো মানুষের সারা শব্দ কিছু নেই। পেছনে দুর্গের কালো মূর্তি আকাশের গায়ে মাথা তুলেছে। সব ঘিরে শুয়ে আছে উঁচু নিচু পাহাড়ের সারি। নিস্তব্ধ সকাল। ক্রমে বেলা বাড়তে লাগলো। ছাগলেরা ঝোপঝাড় খেতে খেতে এগিয়ে চলেছে। সদাশিব তাদের পিছনে আছে। দু একটা ছাগল যখন এদিক ওদিক ছিটকে পড়ছে, তখন তাদের তাড়িয়ে দলে ফিরিয়ে আনছে। সদাশিব গাঁয়ের ছেলে। ছাগল চড়ানো তার কাছে নতুন কিছু নয়। ছাগল চড়াতে চড়াতে সে বেশ খানিকটা দূরে চলে এলো। মাঝে মাঝে রৌদ্র ফুটে বেরোচ্ছে, আবার মেঘের আড়ালে ঝাপসা হয়ে যাচ্ছে। পাহাড়ের গায়ে মেঘের ছায়া ওঠানামা করছে। মাটিতে অসংখ্য পাথরের টুকরো পড়ে রয়েছে। তার মধ্যে চকমকি পাথর আছে। সেগুলো সূর্যের আলো লেগে ঝকমক করে উঠছে। সদাশিব এক টুকরো নুড়ির মতো চকমকি পাথর হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে নুড়িটা কোমরে গুঁজে আবার ছাগলের পিছন পিছন চলল। সূর্য মাথার উপর উঠেছে। সদাশিব ছাগলের পাল নিয়ে দুর্গ থেকে প্রায় ক্রোশ খানেক দূরে এসে পড়েছে। এমন সময় পাহাড়ের দিক থেকে আওয়াজ শুনে সে কান খাড়া করল। আওয়াজ নয়, আওয়াজের প্রতিধ্বনি। গ্রীষ্মকালে শুকনো ঘাসের ওপর দিয়ে যখন দুপুরবেলা গরম হাওয়া বয়ে যায়, তখন যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। বিজাপুরের ৭,০০০ ফৌজ আসছে। এখনো তাদের চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তারা আসছে। আর খানিকক্ষণ পর তাদের দেখা গেল। ওই দূরে পাহাড়ের ফাঁক থেকে পিলপিল করে তারা বেরোচ্ছে। আগে আগে আসছে ঘোড়সওয়ারের দল, তার পিছনে পদাতিক, তারপরে ২০টা গরুর গাড়ির ওপর ২০টা কামান। প্রত্যেক গরুর গাড়ি টানছে ৮-১০টা বলদ। তারপর আরো অগন্তি গরুর গাড়িতে তাঁবু, রসদ, আরো কত কি। একসঙ্গে এত মানুষ সদাশিব জীবনে কখনো দেখেনি। সে চোখ গোল করে তাকিয়ে রইল। তার বুক দূর দূর করে উঠল। সে মনে মনে
মা ভবানীর নাম স্মরণ করল। তারপর ছাগলগুলোকে একটা ঝোপের মধ্যে জড়ো করে চুপটি করে বসে রইল। বেলা 3 প্রহরে বিজাপুরী সৈন্য তোরনা দুর্গের সামনে থানা দিয়ে বসল। দুর্গের কাছে গেল না, কারণ দুর্গে যদি বন্দুক থাকে তবে পাল্লার বাইরে থাকাই ভালো। দুর্গদ্বার থেকে 300 গজ দূরে চক্রাকারে বসল তারা। অসংখ্য তাঁবু দেখতে দেখতে খাড়া হলো। তাদের মাঝখানে সেনাপতির প্রকাণ্ড শিবির। চারদিকে লোক লস্কর, হুকুম, বর্দার, খানসামা পিলপিল করতে লাগলো। করকর করকর শব্দে নাকারা বেজে উঠল। ছাউনির পিছন দিকে বাবুর্চিখানা, সেখানে 7,000 সিপাহীর রান্না চলল। সেনাপতির শিবিরের সামনে দিওয়ান পাতা হয়েছে, পুরো গালিচার ওপর বড় তাকিয়া। লিয়াকত খাঁ তাকিয়া ঠেস দিয়ে বসে গড়গড়া টানছেন। তিনি বয়স্ক ব্যক্তি, ছানো সেনাপতি। গড়গড়া টানতে টানতে তিনি দুর্গের দিকে তাকিয়ে আছেন। 2 জন পার্ষদ হাঁটু মুড়ে তার সামনে বসে আছে। সেনাপতি ক্লান্ত, মাঝে মাঝে 2-1টা কথা বলছেন। সেনাপতি লিয়াকত খাঁ দুর্গের দিক থেকে চোখ নামিয়ে বললেন, পাহাড়ি ইঁদুর খাঁচায় ধরা পড়েছে, পালাতে পারেন। একজন পার্ষদ বললেন, পালাবার সময় পায়নি, পালালে কিল্লার দরজা খোলা থাকত। সেনাপতি বললেন, ও থেকে কিছু বলা যায় না, শিবাজি ভয়ানক ধূর্ত। 2 জন লোককে কিল্লায় রেখে বাকি সকলকে নিয়ে পালাতে পারত, কিন্তু পালায়নি, দুর্গেই আছে। আমি চরের মুখে খবর পেয়েছি। অন্য পার্ষদ জিজ্ঞাসা করলেন, আর সেই বেঈমান ঘোড়াচোরটা? সেনাপতির মুখ লাল হয়ে উঠল। তিনি বললেন, সে হারামখোর কুত্তাটা শিবাজির গুপ্তচরই বটে। কাল দুপুরবেলা কিল্লা এসেছে। শিবাজি খবর আগেই পেয়েছে, কিন্তু লুঠের মাল নিয়ে পালাবার সময় পায়নি। এখন আর যাবে কোথায়? সবাইকে একসঙ্গে তোপের মুখে উড়িয়ে দেব। এই সময় একজন জোয়ান ফৌজদার এসে সেলাম করে দাঁড়ালো। বলল, হযরত, বারুদের পিপে ছাউনির পিছন দিয়ে কানাত ঢাকা দিয়ে রাখতে বলেছি। কামানগুলো এখনো গরুর গাড়ি থেকে নামানো হয়নি। এখন কি করতে হবে হুকুম করুন। সেনাপতি পশ্চিম আকাশের দিকে তাকালেন। সূর্যাস্তের বেশি দেরি নেই। তিনি বললেন, আজ সন্ধ্যা হয়ে এলো, কামান গরুর গাড়ি থেকে নামাবার দরকার নেই। কাল সকালে দুর্গের সামনে কামান বসাবো। আজ আর কোনো কাজ নেই, তোমরা আরাম করো গিয়ে। রাত্রে যেন পাহারা পুরোদস্তুর থাকে। জো হুকুম। ফৌজদার সেলাম করে চলে গেল। সেনাপতি কিছুক্ষণ বসে গড়গড়া টানলেন। তারপর হঠাৎ পাশের দিক থেকে মিহি গলার ম্যাঁ ম্যাঁ শব্দ শুনে চমকে উঠলেন। তার সঙ্গে সিপাহীদের হাসির হল্লা। শব্দটা তার দিকে এগিয়ে আসছে। তিনি চোখ পাকিয়ে তাকালেন। কি ব্যাপার? অল্পক্ষণ পরেই দেখা গেল 2 সারি তাঁবুর মাঝখান দিয়ে এক পাল ছাগল আসছে। তাদের পেছনে একজন সিপাহী একটা ছোট ছেলেকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছে। তাদের আশেপাশে একদল সিপাহী হাসতে হাসতে আসছে। তাঁবুতে ছাগলের পাল, মজা দেখবার জন্য সিপাহীরা সঙ্গে চলেছে। যে সিপাহী সদাশিবের কোমরে ছাগল দড়ি বেঁধে নিয়ে আসছিল, সে সেনাপতির সামনে এসে সেলাম করে দাঁড়ালো। সেনাপতি বললেন, কাণ্ডটা কি? এ ছেলেটা কে? এত ছাগল কোত্থেকে এলো?
সিপাহী বলল, হযরত, এই ছেলেটা ছাগলগুলোকে নিয়ে ছাউনির পশ্চিম দিকের জঙ্গলের দিকে লুকিয়েছিল। ম্যা ম্যা শব্দ শুনে আমি গিয়ে ওকে ধরেছি। সাবাস! সেনাপতি তার বড় বড় চোখ সদাশিবের দিকে ফিরিয়ে মোটা গলায় বললেন, কে রে তুই? সদাশিব ভ্যাঁ করে কেঁদে ফেলল। যেসব সিপাহী মজা দেখতে এসেছিল তারা হো করে হেসে উঠেই আবার চুপ করল। সেনাপতির সামনে হাসলে গোস্তাকি হয়। সেনাপতি দেখলেন ছেলেটার বয়স 14-15-র বেশি নয়। তার সামনে এসে খুব ভয় পেয়েছে। তিনি গলার আওয়াজ একটু নরম করে বললেন, ভয় নেই, তুই ছাগল কোথায় পেলি? সদাশিবের কান্না একটু থামল। সে বলল, দুর্গের ছাগল, আমি চড়াই। সেনাপতি তখন তাকে জেরা আরম্ভ করল। তুই দুর্গে থাকিস? সদাশিব বলল, হ্যাঁ। শিবাজি দুর্গে আছে? হ্যাঁ, আছে। আর কে আছে? আরো 200-300 লোক আছে। কাল বাইরে থেকে দুর্গে কোনো লোক এসেছিল? আমি জানি না। আমি ভোরবেলা ছাগল চড়াতে বেরোই, সন্ধেবেলা দুর্গে ফিরে যাই। আজ ফিরে যাসনি কেন? ফিরেই তো যাচ্ছিলাম, এমন সময় তোমরা এসে পড়লে। আমি ভয়ে ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। সদাশিবের আকার প্রকার দেখে সেনাপতি লিয়াকত খাঁর বিশ্বাস হলো যে সে সত্যি কথাই বলছে। তার সামনে মিথ্যে কথা বলবে এত বুদ্ধি তার নেই। তিনি তখন সিপাহীকে বললেন, ওর কোমরের দড়ি খুলে দাও। দড়ি খোলা হলে সদাশিব দড়ি আর লাঠি হাতে মাটিতে বসে আবার কাঁদতে শুরু করল। সেনাপতি বললেন, আবার কি হলো? সদাশিব বলল, আমি দুর্গে ফিরে যাব। দুর্গে ফিরে যাবি কি করে? দুর্গের দরজা বন্ধ। আমার যে বড্ড খিদে পেয়েছে। সিপাহীরা হেসে উঠল। সেনাপতিও একটু হাসলেন। বললেন, এটাকে নিয়ে যা, কিছু খেতে দে, আর ছাগলগুলোকে বাবুর্চিখানায় পাঠিয়ে দে। যে সিপাহী সদাশিবকে ধরে এনেছিল সে তাকে বাবুর্চিখানার দিকে নিয়ে চলল। যেতে যেতে জিজ্ঞেস করল, কি খাবি? সদাশিব বলল, বাজরির রুটি আর চিঞ্চের চাটনি। বাজরির রুটি আর তেঁতুলের চাটনি? সিপাহী হেসে উঠল। বলল, কোফতা কাবাব খাবি না? সদাশিব বলল, সে কাকে বলে? গোস্ত। গোস্ত খাসনি কখনো? না, ও খেলে জাত যায়, ও আমি খাবো না। বিজাপুরি ফৌজে অনেক হিন্দু সৈন্যও ছিল, তাদের আলাদা রান্নার ব্যবস্থা। সিপাহী সদাশিবকে সেইখানে নিয়ে গেল। খোলা জায়গায় উনুন জ্বালিয়ে রান্না চড়েছে। অনেক টিকিধারী পাচক রান্না করছে। সিপাহী একজনকে ডেকে বলল, সেনাপতির হুকুম, এই ছেলেটাকে খেতে দাও। পাচক জিজ্ঞেস করলে, এ কে? সিপাহী বললেন, অত খোঁজে তোমার দরকার কি? যা বলছি তাই করো। বলে সিপাহী চলে গেল। সদাশিব একা। ছাগলগুলোকে অন্য সিপাহীরা কান ধরে মুসলমানদের বাবুর্চিখানায় নিয়ে গেছে। সদাশিবের মনে একটু দুঃখ হলো, কিন্তু কি করবে? যে দড়িটা কোমরে জড়িয়েছিল লাঠিটা পাশে রেখে মাটিতে বসে এদিক ওদিক দেখে সেটা আরো ভালো করে জড়িয়ে নিল। এটা ছাউনির পিছন দিক। কিছু দূরে 2 সারি গরুর গাড়ির ওপর মোটা মোটা কামান চাপানো রয়েছে, যেন তাল গাছের গুঁড়ি। 2 সারির মাঝখানে সরু গলির মতো জায়গায় কানাত ঢাকা কুপোর মতো জিনিস রয়েছে। 2 জন দাড়িওয়ালা চৌকিদার বল্লম কাঁধে
গরুর গাড়ির সারির দুপাশে পাহারা দিচ্ছে। সদাশিব আন্দাজ করল কানাত ঢাকা জিনিসগুলি বারুদের পিপে। পাছে বৃষ্টি হয়, ভিজে যায়, তাই কানাত ঢাকা দিয়েছে। কিছুক্ষণ পরে পাচক সদাশিবকে খাবার এনে দিল। জোয়ারের মোটা রুটি, তুরের ডাল আর তেলাকুচোর ভাজি, তার সঙ্গে ঘি। সদাশিব পেট ভরে খেল। তখনও রাত্রি হয়নি, কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে। সদাশিব খাওয়া শেষ করে উঠে ছাউনির এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো। চারিদিকে লোক লস্কর, হালাম পিয়াদা নিজের নিজের কাছে ব্যস্ত। সদাশিবকে কেউ গ্রাহ্যই করল না। ক্রমে রাত্রি হলো। চারিদিকে মশাল জ্বলে উঠল। প্রত্যেক তাঁবুতে ভারে ভারে খাবার যাচ্ছে। সিপাহীরা খেতে বসেছে। এই ফাঁকে সদাশিব রাত্রির মতো একটা আস্তানা খুঁজতে বেরোল। যেখানে কামানের গরুর গাড়ি সাজানো ছিল, সেখান থেকে 20-25 গজ দূরে এক গাদা ফালতু তাঁবু আর কানাত পড়েছিল। সদাশিব তারই মধ্যে গিয়ে গুটিসুটি পাকিয়ে শুয়ে রইল। আকাশে পঞ্চমীর চাঁদ পাতলা মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ওদিকে গরুর গাড়ির দুপাশে দুজন চৌকিদার টহল দিচ্ছে। সদাশিব পাঁচন বাড়িটা জড়িয়ে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। না, ছাউনির সবাই ঘুমোয়নি। চৌকিদারেরা জেগে আছে। কামানের পাশে দুজন চৌকিদার আগের মতোই টহল দিচ্ছে। তাছাড়া কয়েকজন চৌকিদার মশাল জ্বালিয়ে সমস্ত ছাউনি ঘিরে চক্কর দিচ্ছে। তারা চক্কর দিতে দিতে মাঝে মাঝে চিৎকার করে হাঁক দিচ্ছে, হুঁশিয়ার, হুঁশিয়ার, দুশমনের এলাকায় সাবধানে ঘুমো। মশালের আলোতে চৌকিদারদের দেখে মনে হয় ওরা মানুষ নয়, প্রেত মূর্তি। ওদের বিকট হাঁক শুনে পিলে চমকে ওঠে। সদাশিব মনে মনে মা ভবানীর নাম স্মরণ করে নিল। তারপর হামাগুড়ি দিয়ে তাঁবুর গাদা থেকে নামল। যেদিকে বারুদের পিপে কানাত ঢাকা আছে, সেই দিকে চলল। কালো বিড়াল অন্ধকারে যেভাবে চলে সেইভাবে। একটুও শব্দ হলো না। যে চৌকিদারগুলো ছাউনির চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তারা অন্য দিকে চলে গেল। যে দুজন কামান পাহারা দিচ্ছে, তাদের মশাল নেই। অন্ধকারে তারা পাহারা দিচ্ছে। তারা একবার কামানের সারির এধারে আসছে, একবার ওধারে চলে যাচ্ছে। সদাশিব কামানের সারির 10-12 গজের মধ্যে এসে একটা ঝোপের আড়ালে মাটিতে বুক দিয়ে শুয়ে পড়ল। চৌকিদার দুজন এদিকেই আসছে। সদাশিব নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল। চৌকিদারদের পায়ের শব্দ এক জায়গায় এসে থেমে গেল। তারা নিচু গলায় কথা কইছে। একজন বলল, কি মিয়া, ঠান্ডা লাগছে? দ্বিতীয় চৌকিদার বলল, হ্যাঁ আগা, বেশ ঠান্ডা। পাহাড়ে দেশ, তাই রাত্রে ঠান্ডা পড়ে। একটু আগুন জ্বালতে পারলে বড় ভালো হতো। আগা বলল, খবরদার, আগুনের নাম মুখে এনো না। বারুদের কাছে আগুন জ্বাললে গর্দানে মাথা থাকবে না। উত্তরে মিয়া কি বলল শোনা গেল না। তারা আবার কামানের সারির দুপাশ দিয়ে উল্টো দিকে ফিরে চলল। তাদের কথা শুনে সদাশিব নিশ্চিন্ত হলো
বারুদের পিপে এখানেই আছে। তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যাবার পর সদাশিব ঝোপের আড়াল থেকে বেরুল। হামাগুড়ি দিয়ে ছায়ার মতো গরুর গাড়ির দিকে চলল। তাকে যদি কেউ দেখতে পেত, মনে করত একটা প্রকাণ্ড কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে শিকার খুঁজে বেড়াচ্ছে। মানুষ বলে চিনতে পারত না। 10-12 গজ এইভাবে গিয়ে সদাশিব সামনের গরুর গাড়ির তলায় লুকিয়ে পড়ল। ঠিক এই সময় শুনতে পেল চৌকিদারেরা ফিরে আসছে। সদাশিব গরুর গাড়ির তলায় মাটির সঙ্গে মিশে নিঃসাড়ে বসে রইল। চৌকিদারেরা সামনাসামনি হয়ে আবার কথা কইল। সদাশিব তাদের পা থেকে কোমর পর্যন্ত দেখতে পাচ্ছে। তারা এত কাছে এসে দাঁড়িয়েছে যে সে হাত বাড়িয়ে তাদের ছুঁতে পারে। একজন বলল, মিয়া, এ সময় এক পেয়ালা সিরাজি হলে কেমন হতো? মিয়া বলল, সিরাজি মাথায় থাক, এক ভাঁট তাড়ি পেলে বটতে যেতাম আগা। আগা গলার মধ্যে হাসল। তারপর দুজনে আবার ফিরে চলল। তাদের পায়ের আওয়াজ যখন দূরে চলে গেল, তখন সদাশিব গরুর গাড়ির তলা থেকে ভিতর দিকে, যেখানে কানাত ঢাকা বারুদের পিপে আছে, সেইখানে ঢুকে পড়ল। কানাতের কোণ তুলে তার তলায় লুকিয়ে রইল। এখানে বেশ নিরাপদ, বাইরে থেকে দেখা যাবার ভয় নেই। এতক্ষণে সদাশিব ঠিক জায়গায় এসে পৌঁছেছে। এবার আসল কাজ। কানাতের তলায় কিছুই দেখা যাচ্ছে না, মিশমিশে অন্ধকার। সদাশিব হাতড়ে হাতড়ে দেখতে লাগলো। তার হাতে ঠেকল একটা পিপের গা। পিপের ওপর তক্তা ঢাকা, তার ওপরে কানাত। সদাশিব তক্তার তলায় হাত ঢুকিয়ে দিল। বালির মতো গুঁড়ো পিপেতে ভরা রয়েছে। শিবাজি মহারাজ শিখিয়ে দিয়েছিলেন। সদাশিবের বুঝতে বাকি রইল না যে এটা বারুদি বটে। তার বুক নেচে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে বুকের স্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। একটা ভয়ঙ্কর আওয়াজ, ঢং 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 ঢং। নিঃশব্দ রাত্রির মাঝখানে এই আওয়াজ যেন আকাশ ফাটিয়ে বেরিয়ে এলো। কিছুই নয়, ছাউনিতে রাত দুপুরের ঘন্টা বাজছে। কিন্তু সদাশিব তো প্রস্তুত ছিল না, তাই একেবারে কাঠ হয়ে গিয়েছিল। ঘন্টা থেমে যাবার পরও সে খানিকক্ষণ আড়ষ্ট হয়ে বসে রইল। তারপর শুনতে পেল ছাউনির চৌকিদারেরা হাঁক দিতে দিতে চলে গেল, হুঁশিয়ার হুঁশিয়ার। সদাশিব চাপা নিঃশ্বাস ফেলল। এইবার কোমর থেকে নারকেল ছোবড়ার দড়ি খুলে তার একটা মুখ সে পিপের বারুদের মধ্যে গুঁজে দিল। দড়ির অন্য মুখটা মাটিতে রেখে কষি থেকে চকমকি পাথরের নুড়ি বার করল। পাঁচন বাড়ির মুঠ লোহা বাঁধানো। সদাশিব অতি সন্তর্পণে লোহা দিয়ে চকমকি ঠুকতে লাগলো। ঠুক 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 ঠুক। খুব আস্তে ঠুকতে হবে, কানাতের বাইরে আওয়াজ না যায়। চৌকিদারেরা যদি আওয়াজ শুনতে পায় তাহলে সর্বনাশ হবে। ঠুক ঠুক ঠুক। আগুনের ছোট ছোট ফুলকি বেরিয়ে এলো, ছোবড়ার দড়ির মুখে পড়তে লাগলো। ক্রমে দড়ির মুখে আগুন ধরল। একটুখানি আগুন, প্রায় চোখে দেখাই যায় না, কিন্তু একবার যখন ধরেছে তখন আর নিভবে না। দড়ি পুড়তে পুড়তে আগুন বারুদের পিপে গিয়ে ঢুকবে। ঠুক
ঠুক ঠুক আগুনের ছোট ছোট ফুলকি বেরিয়ে ছোবরার দড়ির মুখে পড়তে লাগলো। ক্রমে দড়ির মুখে আগুন ধরল, একটুখানি আগুন, প্রায় চোখে দেখাই যায় না, কিন্তু একবার যখন ধরেছে তখন আর নিভবে না। দড়ি পুড়তে পুড়তে আগুন বারুদের পিপে গিয়ে ঢুকবে। তখন বাইরে চৌকিদার দুজন নিশ্চিন্ত মনে টহল দিচ্ছে। তারা জানে না তাদের হাতের কাছে কি ভয়ঙ্কর আগুন জ্বলছে। তারপর সুযোগ বুঝে সদাশিব কানাতের তলা থেকে বেরিয়ে এলো। ছায়ার মতো ছাউনি পেরিয়ে ঝোপঝাড়ের ভিতর দিয়ে দুর্গের দিকে ছুটল। কেউ কিচ্ছু জানতে পারল না। দুর্গের দরজায় সদাশিব পাঁচন বাড়ির ঠোকা দিল। স্বয়ং শিবাজি দরজা খুলে দিলেন। তার পিছনে দুর্গের সমস্ত লোক কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। শিবাজি জিজ্ঞাসা করলেন, কাজ হয়েছে? সদাশিব বলল, হয়েছে। শিবাজি দুহাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুর্গের ছাদে আলসের ধারে সবাই দাঁড়িয়ে আছে। অন্ধকার ভেদ করে তাদের দৃষ্টি দূরে ওই ছাউনির ওপর গিয়ে পড়েছে। ছাউনি ভালো দেখা যাচ্ছে না, কেবল তারার আলোয় সাদা তাঁবুর আভা, আর তাদের ঘিরে জোনাকির মতো মশালের আলো পাক খাচ্ছে। শিবাজি মাঝখানে দাঁড়িয়েছেন। তার এক পাশে সদাশিব, অন্য পাশে তানাজি আর জেসাজি। কারোর মুখে কথা নেই। সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করছেন। নির্দয় শত্রুর হাত থেকে উদ্ধারের একমাত্র উপায়। নারকেল ছোবরার দড়ির মুখে এতটুকু আগুন। সময় যেন আর কাটে না। একটি মুহূর্ত কাটছে আর সদাশিব ভাবছে, কি হলো, এখনো কিছু হচ্ছে না কেন? 3 হাত দড়ি জ্বলতে এত সময় লাগে? তবে কি আগুন নিভে গেছে? ক্রমে পূবের আকাশে একটুখানি আলোর ছোঁয়া লাগলো। দক্ষিণ দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো। রাত্রি শেষ হয়ে আসছে। হঠাৎ ছাউনির মাটি বিদীর্ণ করে আগুনের একটা উচ্ছ্বাস আকাশে ছড়িয়ে পড়ল। তার তীব্র আলোতে চোখ ঝলসে যায়। তারপর এলো আওয়াজ, কি ভীষণ আওয়াজ! 1 লক্ষ রাক্ষস যেন একসঙ্গে গর্জন করে উঠল। একটা দমকা হাওয়া আগুনের হলকার মতো দুর্গের ওপর দিয়ে বয়ে গেল। আবার অন্ধকার। হর হর মহাদেব! দুর্গের ছাদে তানাজি টপ করে সদাশিবকে কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন। শিবাজি বললেন, জয় মা ভবানী, চলো এখনই দুর্গ থেকে বেরুতে হবে। ভোরের আলো ফুটতে না ফুটতে শিবাজি তার 250 সৈন্য নিয়ে বেরিয়ে পড়লেন। যেখানে ছাউনি ছিল সেখানে ছাউনির চিহ্ন মাত্র নেই। প্রায় 500 সিপাহীর মৃতদেহ পড়ে রয়েছে। জ্যান্ত মানুষ একটাও নেই, সব পালিয়েছে। ঝলসানো মাটির ওপর কেবল তাল গাছের গুড়ির মতো কামানগুলো পড়ে আছে। গরুর গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবু ছাউনিতে এবং তার আশপাশের জায়গায় অনেক জিনিস পাওয়া গেল। টাকা, মোহর, হাঁড়িকুড়ি, বল্লম, তলোয়ার, আরো কত ধাতু নির্মিত জিনিস। শিবাজির সৈন্যেরা যে যা পেল দখল করল। শিবাজি কামানগুলোকে দখল করলেন। কামান দুর্গে তুলে নিয়ে যাওয়া হলো। একটা কামান তুলে নিয়ে যেতে 30 জন করে লোক লাগলো। অনেক কামানের গোলাও চারিদিকে পড়েছিল, সেগুলো নেওয়া হলো। শিবাজি বললেন, এই কামান দিয়ে আমি তোরনা দুর্গ রক্ষা করব। যত ইচ্ছা শত্রু আসুক, আর আমি ভয় করি না। সদাশিব বলল, কিন্তু বারুদ?
শিবাজি বললেন, বারুদ তৈরি করতে জানে এমন আতশ কারিগর পুনায় আছে, তাদের নিয়ে আসবো। বারুদ তৈরি করা শক্ত নয়, কামান ঢালাই করাই শক্ত। এখন কামান পেয়েছি, আর কারুর সাধ্য নেই তোর না দুর্গ কেড়ে নেয়। বিকেল বেলা সবাই দুর্গে ফিরে এলেন। সবাই আনন্দে আত্মহারা, সবাই সদাশিবকে কাঁধে তুলে নাচতে চায়, কিন্তু সদাশিব পালিয়ে বেড়াচ্ছে। কাঁধে উঠে নাচা তার অভ্যাস নেই। সন্ধ্যার সময় জিজাবাই তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, কি খাবি বল? সদাশিব বলল, দুধের হালুয়া। সদাশিব আগে কখনো দুধের হালুয়া অর্থাৎ লাউয়ের হালুয়া খায়নি।